আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় সব রেকর্ড ছাড়িয়ে ২৪ ঘন্টায় মৃত্যু ৮৩ জনের, শনাক্ত ৭,২০১ জন। বুধবার থেকে সারা দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। সরকারি বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ, খোলা থাকবে শিল্প কলকারখানা। দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে ঢাকা ছাড়ছে মানুষ। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকার যাচ্ছে বিকল্প উপায়ে। রাজধানীর প্রবেশপথগুলোতে তীব্র ভিড়। আগামী মাসে আসছে কোভ্যাক্সের ৬ কোটি ৮০ লাখ টাকা টিকা, জানিয়েছে বিশ্ব ব্যাংক। মজুদ বাড়িয়ে সবাইকে টিকা দেওয়ার উদ্যোগ সরকারের। এবং করোনার প্রসারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীকে জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। রোজই ভাঙছে হয় মৃত্যু নয় শনাক্তের রেকর্ড। সবশেষ ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসের রেকর্ড ৮৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫২ জনই ৬০ ঊর্ধ্ব। এ নিয়ে চলতি মাসের ১২ দিনে প্রাণ হারালো ৭৭৬ জন। আগের দুদিনে ৫,০০০-এর ঘরে থাকলেও শনাক্তের আবার উঠেছে ৭,০০০-এর ঘরে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন ব্যবস্থায় সর্বাত্মক লকডাউন ছাড়া সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে যাবে না। আরও জানাচ্ছেন মইনুল হাসান। পরপর ৩ দিন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৭৭, ৭৮ এবং ৮৩। আগের দিনের রেকর্ড ভাঙতে সময় লাগলো মাত্র ২৪ ঘন্টা। একদিনের ব্যবধানে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি মাসে প্রায় ৮০০ মানুষের প্রাণ কেড়ে নিল অদৃশ্য এই ভাইরাস। মোট মৃতের সংখ্যা ১০,০০০ ছুঁই। প্রায় ৩৫,০০০ নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ৭,২০১ জন। শনাক্তের হার ২০.৫৯%। আমরা গ্রামগুলোকে এখনো গ্রিন বা সবুজ এলাকা বলতে পারি সংক্রমণের দিক হতে। এগুলোকে রক্ষা করা যায় এবং রক্ষা করতে পারলে তাহলে আমাদের দুটো লাভ হবে। একটা হলো অসংখ্য লোক সংক্রমণের হাত থেকে রক্ষা পাবে, এবং এই যে লকডাউন সেটাও আমরা এই এলাকা ভিত্তিক করতে পারবো এবং এই এলাকাগুলোকে আলাদা বা লকডাউন হতে মুক্ত রাখতে পারবো। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মৃতদের মধ্যে ঢাকায় ৫৪ ও চট্টগ্রামে ১৭ জন মারা গেছেন। এরপরেই খুলনা ও রাজশাহীর অবস্থান। আর বয়স ভেদে ৪১ থেকে ৬০ বছরের মধ্যে প্রাণ হারিয়েছেন ২৭ জন, আর ৬০ ঊর্ধ্ব ৫৪ জন। সংক্রমণের যে ভয়াবহ অবস্থা, এটা থেকে পরিত্রাণ পেতে হলে সর্বাত্মক লকডাউনের কোনো বিকল্প নেই, সবকিছু বন্ধ থাকবে। কিন্তু আমরা যেটা প্রজ্ঞাপনে দেখলাম সেখানে বেশ কিছু ছাড় আছে। দ্বিতীয় ধাপে করোনার নতুন ধরনে সুস্থতার হারও কম। আগে যেখানে সুস্থতার হার ছিল ৯০-এর কাছাকাছি, গত কয়েকদিনে তা নেমে এসেছে শতকরা ৮৩ মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। শিল্প কারখানা খোলা রেখে আগামী বুধবার থেকে সারা দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় বন্ধ থাকবে গণপরিবহন, সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক, ট্রেন, লঞ্চ এবং বিমানের দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট। বন্ধ থাকবে শপিং মল ও দোকানপাট। জুমা ও তারাবির নামাজের বিষয়ে নির্দেশনা দেবে ধর্ম মন্ত্রণালয়। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ দফা নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক লকডাউনে সারা দেশে বাস, ট্রেন, লঞ্চ, অভ্যন্তরীণ আন্তর্জাতিক সব ফ্লাইট এবং গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে শপিং মল, দোকানপাট। এই নির্দেশনার বাইরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি, জ্বালানি, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, বন্দর, টেলিফোন, ইন্টারনেট, ডাকসহ জরুরি সেবা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় শিল্প কারখানা খোলা রাখা যাবে। তবে ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পরিবহন ব্যবস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে। এই সময় ওষুধ, জরুরি প্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসা ও মৃতদেহ সৎকার এবং দাফনের মতো জরুরি কাজে ঘর থেকে বের হওয়া যাবে।
টিকা কার্ড দেখিয়ে টিকা নেওয়ার জন্য যাতায়াত করা যাবে। আগামী 14 থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের নতুন যে বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছে তার প্রজ্ঞাপন আজকে গিয়েছে এবং সেক্ষেত্রে আমাদের সকল সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ থাকবে এবং আমাদের যে দোকানপাট বন্ধ থাকবে এবং শপিং মল সমূহ এবং খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সেগুলো বন্ধ থাকবে। তবে সেগুলো থেকে খাবার নেওয়া যাবে এবং সেখান থেকে খাবার সরবরাহ করা যাবে, টেক আওয়ে ফুড, যেটা হচ্ছে বাড়িতে যদি কেউ নিতে চায় তাহলে সেটা নিতে পারবে। এই ক্ষেত্রে এই বন্ধের আওতায় সকল যে পরিবহন আছে, গণপরিবহন, দূরপাল্লার পরিবহন, আন্তঃজেলা পরিবহনগুলো বন্ধ থাকবে এবং এটাতে খোলা থাকবে জরুরি পরিষেবাগুলো যতগুলো আছে, জরুরি পরিষেবা সেগুলো খোলা থাকবে এবং শিল্প কলকারখানা সমূহ খোলা থাকবে। হোটেল রেস্তোরাঁ দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয় ও সরবরাহ করতে পারবে। তবে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবি নামাজের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সারা দেশের জেলা ও মাঠ প্রশাসন উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে। মাঠে থাকবে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ এসব নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের সময় পণ্যবাহী যানবাহনে যাত্রী নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বাসভবন থেকে বিআরটি এর চলমান কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে তিনি বলেন, 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় লঞ্চ ও ফেরিঘাটে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের মনোভাব করোনা সংক্রমণকে আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে বলে মনে করেন তিনি। প্রয়োজনে মোবাইল কোর্টের সংখ্যা বাড়িয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশও দেন মন্ত্রী। জরুরি পণ্য পরিবহনের ট্রাকে করে যাত্রীরা চলাচল করছে, বিআরটি এর এখানে দায়িত্ব আছে। এই বিষয়টা দেখতে হবে সিরিয়াসলি। পণ্য পরিবহন যেন যাত্রী পরিবহনের রূপ না নেয়, এটা কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। লকডাউনের মধ্যে শিল্প কারখানা ও গার্মেন্টসকে স্বাস্থ্যবিধি না মানলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। এদিকে লকডাউনে কারখানা খোলা রাখার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে শ্রমিক নেতারা বলেন, এতে শ্রমিকদের ভোগান্তি ও করোনা ঝুঁকি বাড়বে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। বুধবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে গার্মেন্টস ও শিল্প কারখানা খোলা রাখার সিদ্ধান্তে লকডাউনের উদ্দেশ্য কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সরকারের এই সিদ্ধান্ত নেয়ার কারণ ব্যাখ্যা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। যত প্রকার সেফটি বা নিরাপত্তার বিষয় আছে এগুলো মেনে চলেই এই কারখানাগুলো দেশ ও জাতির স্বার্থেই কিন্তু খোলা রাখা হবে। যদি কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে এই মানুষ সারা বাংলাদেশে যে কোনো গ্রামের প্রান্তরে পৌঁছে যেতে পারে, এতে করে কোভিড আরও ছড়িয়ে পড়তে পারে। আমাদের উন্নয়নের যে অগ্রযাত্রা এটা অব্যাহত থাকে এবং আমরা যাতে বিদেশ থেকে আমরা যে বায়ার না হারাই। কিন্তু এই সিদ্ধান্তের সাথে একমত নয় গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো। শ্রমিক নেতৃবৃন্দ মনে করেন এর ফলে কর্মীদের ভোগান্তির পাশাপাশি বাড়বে করোনা সংক্রমণের ঝুঁকিও। শ্রমিক এবং শ্রমিক সংগঠনের একজন কর্মী হিসেবে আমরা প্রত্যেকেই চাই শ্রমিকরা যাতে কারখানায় যেতে পারে, আমাদের অর্থনীতি যাতে সচল থাকে, কিন্তু শ্রমিকরা আক্রান্ত হবে না এরকম কোনো আলাপ কিন্তু মোটেই বৈজ্ঞানিকভাবে সম্মত নয়। শ্রমিকদের সাথে কথা বলে দেখেছি, তারা বলেছে তাদের যদি বেতন নিশ্চিত হয় তাহলে তারা লকডাউন চায়, কিন্তু যদি বেতন নিশ্চিত না হয় তাহলে তাদের কাছে লকডাউন মানে একটা ভীতির ব্যাপার। মনিটরিং করার জন্য ডল ও ডাইভ থেকে আমরা 23টা আমরা টিপ করে দিছি। বললেই রাতারাতি 40 লাখ লোকের যাতায়াত ব্যবস্থা করা যাবে সেটা না। দূর দূরান্ত থেকে যারা যাচ্ছে তাদের নানান রকম দুর্ভোগ পোহাতে হবে। যদি না নামে সেটা অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের লেবার লতে আছে, যারা করলেই সেখানে শাস্তির বিধান আছে এবং জরিমানারও বিধান আছে। এই হুঁশিয়ারি বাস্তবায়ন করার জন্য শ্রমিক, মালিক, সরকার 3 পক্ষকেই একসাথে আসলে একটা কমিটি করা দরকার।
গার্মেন্ট কারখানায় কাজ করতে গিয়ে কোনো শ্রমিক করোনায় আক্রান্ত হলে বা মৃত্যু ঘটলে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছে শ্রমিক সংগঠনগুলো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 14 এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানী প্রবেশপথগুলোতে দিনভরই ছিল ঘরমুখো মানুষের তীব্র ভিড়। দূরপাল্লার বাস ও ট্রেন বন্ধ থাকায় বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি ফিরছে এসব মানুষ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। করোনা সংক্রমণ ঠেকাতে বুধবার থেকে সারা দেশে শুরু হচ্ছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। এবারের লকডাউনে বেশিরভাগ মানুষকেই থাকতে হবে ঘরে, আর তাই গত কয়েকদিন ধরেই রাজধানী ছাড়ছে মানুষ। পরিস্থিতি দেখে অনেকটা ঈদের আগ মুহূর্তের অবস্থা মনে হলেও এটি নারীর টানে বাড়ি ফেরা নয়, বরং একদিন পর শুরু হতে যাওয়া সর্বাত্মক লকডাউনের নানা শঙ্কায় এই শহর ছাড়ার ভিড় পড়েছে মানুষের মাঝে। এক সপ্তাহ জায়গা যদি ঈদ পর্যন্ত করে তাহলে তো আর গ্রামে যেতে পারবো না। এই কারণে আজকে সকালে 7:30 দিকে আসছি এখানে। খাবো কি আর এখানে থাকবো কি করি, আমাদের তো বাড়ি যাইতেই হবে। তো কি বলে কারফুজারি লোকজন বাড়িতে দিব না, এখন কি করবো? লকডাউনের পরে যদি আবার বাড়ে, এই জন্য আর কি চলে যাওয়া হচ্ছে। সোম ও মঙ্গলবার লকডাউনের ঘোষণা থাকলেও এই দুই দিন দূরপাল্লার বাস চলবে, এই আশায় বাস টার্মিনালে এসে হাজির হন অনেকে। তো কালকে হওয়ার কথা, মঙ্গলবারের থেকে হওয়ার কথা। আমরা তো মনে করছিলাম হয়তো এই 2টা দিন আমাদেরকে একটা সুযোগ দেওয়া হবে, হয়তো বা সব যানবাহনগুলো খুলে দেওয়া হবে। 2 দিন গাড়ি খুলে দেওয়ার পর আবার কড়া করে লকডাউন দেখ, আমরা বাড়ি পৌঁছি কোনো মতো। দূরপাল্লার বাস বন্ধ থাকায় মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল যে যেভাবে পারছেন যাওয়ার চেষ্টা করছেন। তাতে ভাড়া গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি। একটা যা যাচ্ছে যশোরবন্ধ 2500 টাকা চাইতেছে, আমরা কি করে যাবো? গাড়ি যে ভাড়া এখন মানে যাতায়াতে 2বার আসা যাওয়া যাবে, 1200 টাকা হলে যেতে হচ্ছে। যাচ্ছি আরিচাঘাট, ভাড়া 1000 টাকা। আর অল্প আয়ের মানুষের ভরসা পণ্যবাহী ট্রাক ও পিকআপ। ট্রাকে যাই, কষ্ট মষ্ট করে যাই, দেশে যাই। আমাদের যাওয়ার খুব সমস্যা, সকাল থেকে বসে আছে, আমরা গাড়ি বন্ধ পাই না, ট্রাকে যাচ্ছি আমরা 600 টাকা। মানুষের বেপরোয়া চলাচলে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা চোখে পড়েনি। রাজধানীর সড়কে গত কয়েকদিনের তুলনায় পরিবহনের চাপও ছিল বেশি, অধিকাংশ সড়কে ছিল তীব্র যানজট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনিশিয়েটিভ কোভ্যাক্সের আওতায় মে মাসে বাংলাদেশে 6,80,00,000 টিকা আসবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, করোনার আঘাত থেকে অর্থনীতি রক্ষায় সরকারের উদ্যোগ প্রশংসনীয়। রেমিট্যান্স, রপ্তানি সহ নানা সূচক অর্থনীতি পুনরুদ্ধারের আভাস দিচ্ছে। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কী হবে তা নিয়ে সংশয়ে সংস্থাটি। করোনা মহামারীর মধ্যেও বিশ্বব্যাংকের পূর্বাভাস চলতি অর্থবছরে জিপিডি প্রবৃদ্ধি হবে 2.6 থেকে 5.6% পর্যন্ত। ভার্চুয়ালি বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট মুভিং ফরওয়ার্ড প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। As we all know, the COVID-19 pandemic has profoundly impacted the global economy. In Bangladesh, widespread economic disruptions in 2020 resulted in slower growth and an increase in the poverty rate for the first time in 2 decades. The monetary and fiscal stimulus programs announced by the government of Bangladesh have played an important role in the recovery so far. করোনার টিকা পেতে সরকার এ মাসে উন্মুক্ত টেন্ডারে যাচ্ছে। পর্যাপ্ত মজুত করেই সব বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়েছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। শারফুল আলমের রিপোর্ট। করোনা ভাইরাস রূপ বদলাচ্ছে, বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। পরিস্থিতি সামলাতে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। পাশাপাশি সরকারি উদ্যোগে সারা দেশে দেয়া হচ্ছে করোনার টিকা। বর্তমান মজুদ দিয়ে সর্বোচ্চ 4 কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব, কিন্তু সবার জন্য টিকা নিশ্চিত করতে মজুদ বাড়াতে চায় সরকার। এই মাসে শুরু হচ্ছে তার টেন্ডার প্রক্রিয়া। আমরা ইন্টারন্যাশনাল টেন্ডারে যাচ্ছি, সেখান থেকে আমরা 3 কোটি যারা আমাদের ভালো ভ্যাকসিন, ভালো এফিকেসিয়াস ভ্যাকসিন দিতে পারবে সেই ভ্যাকসিন নিব। এবং
কোভ্যাক্সের যে আমাদের কোভ্যাক্স থেকে আমরা 6,80,00,000 ভ্যাকসিন পাবো। এই অতিমারীকে মোকাবেলা করব, একদিকে আমরা জীবন বাঁচাবো স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে, অন্যদিকে আমরা কিভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চলমান রাখবো, মানুষকে খাইয়ে বাঁচিয়ে রাখবো। জীবন ও জীবিকার সাথে কঠোর লকডাউনও চালু থাকবে রপ্তানিমুখী শিল্প। এসব কারখানা মনিটরিংয়ের জন্য 10টি দল কাজ করবে বলে জানায় বিজিএমইএ। ঈদে বেতন ও বোনাস দেওয়ার ঘোষণাও আছে তাদের। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে সরকারি নির্দেশনা অনুসরণের তাগিদ দিয়েছেন আলোচকরা। সব দেশেই কিন্তু সব ফ্যাক্টরিগুলো স্বাভাবিকভাবে চলছে এবং আমি সুতরাং বায়ারদের এই সময় অর্ডার প্লেসমেন্টের সময় যদি আমাদের এখানে বন্দর এই মেসেজটা যায় বা তারা দেখে, তারা অবভিয়াসলি তারা নতুন অন্য দেশে সেই অর্ডারগুলো প্লেস করবে। আমাদের ব্যবসার স্বার্থেই কিন্তু আমরা এই প্রোটোকল গুলোকে আরো স্ট্রিক্টলি মানবো। রোগীদের আত্মীয় স্বজনরা প্রশিক্ষণ দিয়ে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারে, তাহলে আমাদের আইসিইউর উপরে অনেক চাপ কমবে, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এইভাবে আমরা যদি 2 সপ্তাহ পরে এই এফেক্টটা দেখি, হয়তো থমকে যাবে, কিন্তু সমস্ত কিছু যদি আমরা বন্ধ করি, সরকার যদি সেটা আমাদের সংক্রমণটা যেটা স্টেবল হবে আগামী 1 সপ্তাহ পরে সেটাকে আস্তে আস্তে নামাবে। করোনার বিস্তার রোধে সামাজিক উদ্যোগে সমন্বিত পরিকল্পনাও জরুরি বলে মত দেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনার কারণে বর্তমান বিশ্বে শান্তি নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুশীলন শান্তির অগ্রসেনা অনুষ্ঠানে তিনি বলেন, করোনার প্রসারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীকে জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। শান্তিরক্ষা মিশনের সদস্যদের মৃত্যু বন্ধে উপযুক্ত প্রশিক্ষণ ও যন্ত্রপাতির ব্যবস্থা করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। প্রতিবেশী দেশগুলোর সেনাবাহিনীর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত ও সহযোগিতাপূর্ণ করতে টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ, ভুটান, ভারত, শ্রীলঙ্কার 123 জন সেনা সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় শান্তির অগ্রসেনা অনুশীলন। জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুশীলনের সমাপনীতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনীর প্রশিক্ষণ অপরিহার্য। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে এ প্রশিক্ষণ নতুন নতুন সংকট মোকাবেলায় সহায়ক হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব শান্তি নিশ্চিত করা অতীতের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসের মতো একটা অদৃশ্য শত্রুর আবির্ভাব, প্রযুক্তির দ্রুত প্রসার এবং সময়ের অগ্রযাত্রার সাথে সাথে নতুন নতুন হুমকির উপাদানও সৃষ্টি হয়েছে। শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের মৃত্যু হার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সম্প্রতি শান্তিরক্ষীদের প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এ যাবৎ বাংলাদেশি শান্তিরক্ষীগণের মধ্যে 158 জন প্রাণ উৎসর্গ করেছেন এবং 237 জন আহত হয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে আগামী দিনের নতুন সংকটগুলো মোকাবেলায় শান্তিরক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণ ও সরঞ্জামাদি প্রস্তুত করা এখন সময়ের দাবি। আশা করি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রমজান মাসে 6টি নিত্যপণ্যের খুচরা মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। নির্ধারিত দামে খুচরা বাজারে পণ্য বিক্রি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। রিপোর্ট করছেন শারমিন রিহা। রমজান মাস উপলক্ষে কৃষি বিপণন অধিদপ্তর 6টি পণ্যের দাম বেঁধে দিয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার পর্যালোচনা, সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা করে পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে। রাজধানীর কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বেঁধে দেয়া পণ্যের দাম অনুযায়ী খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম হবে সর্বোচ্চ 40 টাকা,
চিনি 67 থেকে 68 টাকা, ছোলা 63 থেকে 67 টাকা, মসুর ডাল উন্নত মানের হলে দাম হবে 97 থেকে 103 টাকা ও সাধারণ মোটা মসুর 61 থেকে 65 টাকা। ভোজ্য তেলের 1 লিটারের বোতল 139 টাকা, 5 লিটারের বোতল 660 টাকা, সাধারণ মানের খেজুর 80 থেকে 100 টাকা এবং মধ্যম মানের 200 থেকে 250 টাকা। শুধু দাম নির্ধারণ নয়, এবার বাস্তবায়নে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চালানো হবে অভিযান, এমনটি জানালেন অধিদপ্তরের মহাপরিচালক। বিশেষ করে যে কয়েকটা পণ্য আপনার জনগণ এই রমজান মাসে গ্রহণ করে, সে পণ্যের চাহিদা এবং যোগানের মধ্যে কোনো সমস্যা নাই। যদি আমরা দেখতে পাই কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যের দাম বৃদ্ধির পায়তারা করে, সেই ক্ষেত্রে আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করব। রাজধানীতে 28টি মোবাইল টিম কাজ করছে জানিয়ে এই কর্মকর্তা আরও বলেন, কৃত্রিম সংকট তৈরি করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার এবং কৃষি বিপণন অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি সমন্বয়ে একটি বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মোবাইল টিম গঠন করা হয়েছে। সারা ঢাকা শহরে প্রায় 30টার উপরে মোবাইল টিম এখন কাজ করছে। দেশের উৎপাদন, আমদানি, ক্রয়মূল্য, মজুত ও চাহিদার তথ্য বিবেচনায় নিয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, প্রতি বছর 41টি নিত্যপণ্যের দাম নির্ধারণে কাজ করে এ অধিদপ্তর। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার নির্বাচনে বিনা কারণে ভোটারদের বাদ দেওয়া সহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এজন্য ভোটার তালিকা সংশোধন করে নতুন তফসিলের দাবি জানিয়েছে সম্মিলিত গণতান্ত্রিক জোট প্যানেল। এক সংবাদ সম্মেলনে অনিয়মের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান সংগঠনের নেতারা। আদ্দিন সজীবের রিপোর্ট। গত 6 এপ্রিল জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বাইরা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। তাতে বিভিন্ন অনিয়ম ও অসংখ্য ভুল ত্রুটির অভিযোগ করেছে সম্মিলিত গণতান্ত্রিক জোট প্যানেল। এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কোনো কারণ দর্শানো ছাড়াই প্রাথমিক ভোটার তালিকা থেকে 28 জনকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে বকেয়া পরিশোধ না করার পরেও 65 জনকে অবৈধভাবে ভোটার করা হয়েছে। আমরা তো 84-তে চাঁদা দিয়ে আসতেছি, কখনো ডিফল্টার না, তারপরেও তো আমরা বাদ কেন পড়লাম? দেয়ার ইজ সামথিং ভেরি রং। বাইরের সচিব নট প্রশাসক নয়, এই সচিব পূর্ববর্তী কমিটির মাধ্যমেই তারা তাহলে করে বাইরে যখন তারা ক্ষমতা থেকে চলে যাবে সংখ্যাবোধ করছিল, ঠিক তখনই তারা তাকে নিয়োগদান করেছে এবং উনি তাদেরই এজেন্ডা বাস্তবায়ন করতেছে। প্যানেলের নেতারা জানান, করোনা পরিস্থিতির অবনতিতে বাণিজ্য মন্ত্রণালয় সংগঠনগুলোর নির্বাচনের তারিখ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। তাই নির্বাচনী তফসিল পুনর্নির্ধারণের ক্ষেত্রে কোনো বাধাই নেই। যারা এর সাথে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যারা বাইরের বকেয়া আছে তাদেরকে ভোটার থেকে বাদ দিতে হবে, যারা বাইরের লাইসেন্স যাদের নবায়ন নাই, যাদের হালনাগাদ নেই, তাদেরকে বাদ দিয়ে একটি ত্রুটি মুক্ত একটি ভোটার লিস্ট তৈরি করে এই নির্বাচন সম্পন্ন করা হোক। বিদেশের শ্রমবাজার আর বৈদেশিক মুদ্রা অর্জনের চাকা সচল রাখতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ কার্যনির্বাহী কমিটি নেতৃত্বে আসা জরুরি বলেও মনে করেন তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এটাকে সংশোধন করে করোনা মহামারীতে একেবারে নিরানন্দ পরিবেশে শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা। মেলার শেষ দিনে আরও 64টি নতুন বই সহ মোট প্রকাশ হয়েছে 2640টি নতুন বই। করোনা স্টলে বইয়ের বেচাকেনা একেবারে কম ছিল। এবারের মেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি লেখক, প্রকাশক এবং পাঠকদের। তবে এর কদিনে মেলায় বিক্রি হয়েছে প্রায় 4 কোটি টাকার বই। ঢাকা দক্ষিণ সিটির 24 নম্বর ওয়ার্ডে বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের সমস্যা সমাধানের নতুন উদ্যোগ হেল্প ডেস্ক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিজেদের সমস্যা নিয়ে কাউন্সিলরদের সাথে সরাসরি আলোচনা করেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী। রিকো এসআই নামক দুটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে রাজধানী 2 সিটি কর্পোরেশনের 8টি ওয়ার্ডে এই কর্মসূচি চালু করা হয়। এতে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন। রিকের প্রকল্প সমন্বয়কারী SM-A মুইদ জানান, পানি, পয় নিষ্কাশন, বজ্র অপসারণ সহ বিভিন্ন নাগরিক সেবা দেওয়া এই কর্মসূচির লক্ষ্য। ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এই ধরনেরই একটা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি, যেখানে কাউন্সিলর সাহেবরা
দরিদ্র মানুষদের কথা বলার, কথা শোনার একটা জায়গা তৈরি করে দেবেন। আর এই জায়গাটিই হচ্ছে হেল্প ডেস্ক, যেটা আমাদের প্রজেক্ট থেকে আমরা শুরু করে দিয়েছি, যাতে এলাকার স্বল্প আয়ের মানুষ, বিশেষ করে বস্তিবাসীরা তাদের চাহিদা, তাদের সমস্যা, তাদের সুখের কথা, দুঃখের কথা কাউন্সিলর সাহেবকে একটা নির্দিষ্ট দিন এসে বলতে পারে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তির ব্যাংকিং সেবা নিশ্চিতে কক্সবাজারের উখিয়ায় উদ্বোধন করা হলো ইউনিয়ন ব্যাংক লিমিটেডের কুতুপালং উপশাখা। প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী কবির আহমেদ সওদাগর, বাজার কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলকে টপকে করোনা সংক্রমণকে শীর্ষ দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে এখন ভারত। দেশটিতে গত 24 ঘন্টায় রেকর্ড 1,68,912 জন শনাক্ত হয়েছে, আর মারা গেছে 904 জন, যা নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1,70,179 জন। এই অবস্থাতেও ভাইরাসকে তোয়াক্কা না করে গঙ্গায় ডুব দিয়ে পুণ্য স্নানে উত্তরাখণ্ডের হিমালয় রাজ্যের হরিদ্বারে শহরে কুম্ভমেলায় ভিড় জমান লাখ লাখ লোক। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, গঙ্গা স্নান তাদের সমস্ত পাপ ধুয়ে দেবে পরিত্রাণ। পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবারের কুম্ভমেলা উৎসব বাতিলের আবেদন জানালেও নিরাপত্তা নিয়মের মধ্যেই তা আয়োজনের আশ্বাস দিয়েছিল দেশটির সরকার। এদিকে ভারতে করোনা সংক্রমণ বেড়ে চলায় এবার রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি ব্যবহারে সুপারিশ করেছে বিশেষজ্ঞরা। এর আগে দেশটিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারতে বায়োটেকের কোভ্যাক্সিন নামক টিকা দেওয়া হচ্ছে জনগণকে। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত লড়াইয়ের মানসিকতা দেখাতে চায় বাংলাদেশ। 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একথা জানান দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। তার মতে লঙ্কানদের হারানোর সামর্থ্য রয়েছে টাইগারদের। রিপোর্ট করছেন SM আশরাফ। সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 2 সিরিজে হোয়াইট ওয়াশ। একের পর এক নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছে টাইগাররা। তার উপর এই সিরিজে নেই 2 তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। টিম লিডার খালেদ মাহমুদ সুজনের মতে অভিজ্ঞতা কিংবা দক্ষতায় পিছিয়ে নেই বাংলাদেশ, শুধু ব্যাট বলের রসায়নটা দরকার। অবভিয়াসলি আমরা জয়ের জন্যই খেলবো, যদিও আমরা লাস্ট সিরিজ বাংলাদেশে ভালো করি নাই, বাট আমি স্টিল বিলিভ করি যে আমাদের অ্যাবিলিটি আছে, আমাদের সেই ক্যাপাবিলিটি আছে। শ্রীলঙ্কা এর আগে আমরা খেলেছি, কন্ডিশনটা আমরা জানি। উই উইল প্লে আওয়ার বেস্ট, আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে। যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি তো আমি মনে করি যে আমরা ক্যাপেবল। 2017 সালে শ্রীলঙ্কার মাটিতে সবশেষ টেস্ট ম্যাচটি ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা মুহূর্ত। নিজেদের 100তম টেস্টে সেবার লঙ্কানদের 4 উইকেটে হারায় মুশফিকুর রহিমের দল। এবারও সেই লড়াকু মানসিকতা দেখতে চান সাবেক বাংলাদেশের অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। রেসপন্সিবিলিটি সবার জন্য সমান। জাতীয় দলের পোশাক পরে যখন আমি খেলবো তখন আমার জন্য দায়িত্বটা একই, যতটুকু টাইমের। ভালো খেলা সবারই রেসপন্সিবিলিটি, সবার মধ্যেই অ্যাবিলিটি আছে। আমি মনে করি এই জায়গায় মাথায় নিয়ে খেলতে হবে, অ্যাগ্রেসিভ পজিটিভ ক্রিকেট খেলতে হবে। আমি যখন পজিটিভ ক্রিকেট কথা বলি, অ্যাগ্রেসিভ বলি, মানে আমার কাছে অ্যাটিচিউডটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখতে চাই যে বাংলাদেশ দলের এই অ্যাটিচিউডটা, যে অ্যাটিচিউডটা আমি দেখে এসেছিলাম অনেক 2 বছর আগে, সেরকম অ্যাটিচিউড চাই যে মাঠে ছেলেরা জান দিয়ে লড়াই করবে, চেষ্টা করবে। 41 সদস্যের দল নিয়ে চার্টার্ড বিমানে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় পৌঁছার পর 3 দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন করার সুযোগ পাবেন মমিনুল হক, তামিম ইকবালরা। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় সব রেকর্ড ছাড়িয়ে 24 ঘন্টায় মৃত্যু 83 জনের, শনাক্ত 7,201।
বুধবার থেকে সারা দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। সরকারি বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ, খোলা থাকবে শিল্প কলকারখানা। দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে ঢাকা ছাড়ছে মানুষ। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় যাচ্ছে বিকল্প উপায়ে। রাজধানীর প্রবেশপথগুলোতে তীব্র ভিড়। আগামী মাসে আসছে কোভ্যাক্সের 6 কোটি 80 লাখ টাকা টিকা, জানিয়েছে বিশ্ব ব্যাংক। মজুদ বাড়িয়ে সবাইকে টিকা দেওয়ার উদ্যোগ সরকারের। এবং করোনার প্রসারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীকে জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।